এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গোলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। সবুজ খামে মোড়া প্রেমের চিঠি তোমায় পাঠালাম আমি পৃথিবী। বন্ধ খাম খুলে মেলে ধরলে সেই চিঠির পাতা, পাবে এক স্বদেশ ভূমির কথা। ভালোবাসা দিয়ে শুরু, ভালোবাসাতে শেষ, সেই তো আমার বাংলাদেশ। দোয়েল ফিঙের সুর মাতাল স্নিগ্ধ মায়ের বেশ, সেই তো আমার বাংলাদেশ। শিশির ঝরা ভোরে ভেজা পায়ে ফুল তুলে চলে যায় কাজ নামে। তুমি জানবে সেই দেশে এমনই মানুষ আছে, মানুষ পেলে যারা ভালোবাসে। বাতাস দোলে ধানের শীষে, ডাকে কাছে বাউল মেঘ, সেই তো আমার বাংলাদেশ। শাপলা শালুকে ভরা সুখের এক পরিবেশ, সেই তো আমার বাংলাদেশ। সেই তো আমার বাংলাদেশ। সবুজ খামে মোড়া প্রেমের চিঠি তোমায় পাঠালাম পৃথিবী। আমি শুভ্রদেব। আমার জন্ম সিলেট শহরের কাষ্ঠঘরে। বাংলাদেশের একটা খুব সুন্দর জায়গা সিলেট। সিলেটে আমি বড় হয়েছি শহরে। আমার বাবার শৈলেশ রঞ্জন দেব স্কুল শিক্ষক, মা শিক্ষয়িত্রী আরতি দেব। আমি খুব ছোটোবেলায় যখন আমি শুনেছি, আমার একটু একটু মনে আছে, আমার বয়স যখন ঠিক 2.5 বছরের মতন, তো আমার ছোটোবেলায় একটা ঢোল ছিল। আমি নিজে নিজেই ঢোল বাজিয়ে ঠিক 2.5 বছরে আমি আমার বড় বোনের সাথে তবলা বাজাই স্টেজে। এটা দিয়ে আমার অ্যাকচুয়ালি সঙ্গীত জীবন শুরু। সেই তবলা বাজানোর পর থেকে তখন আমার বোনরা গান শিখতেন ওস্তাদ রামকানাই দাসের সাথে। আমি তবলা বাজাতাম এবং আমি শুনেছিলাম সেই 2.5 বছর বয়সে যখন আমি তবলা বাজাই স্টেজে, আমি এতই ছোট ছিলাম, আমার নিচে একটা পিলো দিয়ে আমার হাইটটা উঁচু করা হয়েছিল যাতে আমি তবলা ভালো করে বাজাতে পারি। যাই হোক, ঠিক সেই সময় আমি মনে আছে 3.5-4 বছর বয়সে আমার ক্রিকেটের প্রতি, যেহেতু আমার মামারা ক্রিকেট খেলতেন, আমাদের সিলেটের কাষ্ঠঘরের বাড়ির পাশে খুব সুন্দর একটা মাঠ ছিল। এই মাঠে প্রত্যেক উইকেন্ডে ক্রিকেট খেলা হতো, এমনি প্র্যাকটিস হতো। প্রত্যেক বছর বাবা আমাকে ক্রিকেট ব্যাট কিনে দিতেন এবং আমার খুব নেশা ছিল ক্রিকেটের। আরেকটা নেশা ছিল বড়শি দিয়ে মাছ ধরার। আমাদের বাড়ির পাশে একটা বিরাট দিঘি ছিল কাষ্ঠঘরে। তো স্কুল থেকে আসার পরে সবাই আমরা এটাতে মাছ ধরতাম। তো ছোটোবেলার কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি যা শুনেছি মায়ের মুখে, মাসির মুখে, আমার মাসিরা গান করতেন
মাও একটু আধটু গান গাইতেন। তো আমি নাকি ছোটবেলায় যখন আমি আমাকে মানে কোলে হাঁটতে পারতাম না, তখন আমার দুঃখের গান গাইলে নাকি আমি কাঁদতাম, এরকম ছিল। আবার পার্টিকুলার কোনো গান গাইলে হাসতাম, যার জন্য আমার মনে হয় যে গানের সাথে তখন থেকে আমার একটা নারীর টান বা হোয়াট এভার ইট ইজ ছিল। তবলাটা ইনস্ট্যান্টলি আমি যখন একটু বড় হয়ে গেলাম, তো তখন আমি মোটামুটি কঙ্গ বঙ্গ তবলা সবই বাজাতে পারতাম। তো আমি মায়ের স্কুল থেকে, ওটা কিন্ডারগার্টেনের মতো একটা স্কুল ছিল, ওখান থেকে আমি গভর্নমেন্ট স্কুলে ভর্তি হই। তো গভর্নমেন্ট স্কুলে ক্লাস 3-তে ভর্তি হই। গভর্নমেন্ট স্কুলের পাশে সিলেটের খুব নামকরা বাংলাদেশে একটা নদী আছে, সুরমা নদী। সুরমা নদীতে আমরা অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতাম, যার জন্য যেহেতু আমার বাবা টিচার ছিলেন, অনেক সময় আমার অনেক মার খেতে হয়েছে। আমরা যখন 4টা পিরিয়ডের পরে যখন আমাদের ব্রেক হতো, আমরা সুরমা নদীতে নৌকো দিয়ে, অনেক সময় মনে আছে একবার নৌকো উল্টে গেছিল। তো নৌকো উল্টে যাওয়ার পরে ন্যাচারালি সব কাপড় চোপড় ভিজে গেছিলো। তো ওখানে তো চেঞ্জ করার কোনো উপায় ছিল না, আবার বাড়িতে যাওয়ার উপায় ছিল না, যার জন্য ক্লাসে ঠিক কিছুটা রোদে কাপড় শুকিয়ে আসতে হলো এবং অনেক মার খেয়েছিলাম মনে আছে। স্কুলে থাকার সময় আমি অনেকগুলো কম্পিটিশনে ইনফ্যাক্ট আমি পার্টিসিপেট করি, কারণ তখন থেকে আমি, যেহেতু বোনরা গান শিখতেন, আমি নিজে শুনে শুনে আমি গান অনেকটা রপ্ত করেছিলাম এবং আমি তখন বিভিন্ন কম্পিটিশনে তবলার পাশাপাশি গানও করি। তো আমার মনে আছে আমার ছোটোবেলায় আমি যে শিল্পীর, লিজেন্ডারি আর্টিস্ট প্রয়াত কিশোর কুমার, আমি কিশোর কুমারের খুবই ভক্ত ছিলাম এবং আমি ছোটোবেলায় মেনলি মানে খুব ছোটোবেলায় ওনার গান গাইতাম। একটা গান খুবই, আমি 2 লাইন গাচ্ছি, যেটা মানে আমার মায়ের খুব প্রিয় গান। মানে আমি অনেক ছোটোবেলায় গান, আমি জানি না কিভাবে তখন গেয়েছিলাম, বাট আমার তো তখন তো আর ভিডিওর ওই টেকনোলজি ছিল না যতটুকু, তাহলে হয়তো দেখতে পারতাম। বাট আমি গান গাইছি আপনাদের, এটা খুব প্রিয় গান, আমি 2 লাইন গাইছি। এই গানটাই আমি ছোটোবেলায় খুব গাইতাম। আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়না, 2 চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। এই গানটা আমার খুব প্রিয় গান ছিল। তো আমি অ্যাকচুয়ালি ওই গান গেয়ে গেয়ে বড় হয়েছি। আমি তখন একটা ব্যান্ডে যোগ দেই স্কুলে থাকাকালীন সমস্যা, এবং ব্যান্ডের আমি সর্বকনিষ্ঠ সব ছোট সদস্য ছিলাম, আমি লিড ভোকালিস্ট ছিলাম। এই ব্যান্ড দিয়েই শুরু, এবং ব্যান্ডে তখন আমি আমার যেহেতু তখন নিজের গান ছিল না, আমার কোনো অ্যালবাম বের হয়নি বা তখন ভাবিও নি কোনো দিন অ্যালবাম বের হবে, তো আমি মেনলি কিশোর কুমারের গানই গাইতাম। তারপরে আস্তে আস্তে সিলেটে অনেক স্টেজে গান গাওয়া শুরু করলাম। অ্যাট দ্য সেম টাইম তবলাও বাজাতাম। আমার প্রথম যেটা পুরস্কার জীবনে, সেটা হচ্ছে জাতীয় শিশু পুরস্কার, যেটা এখন বাংলাদেশে নতুন করি। সেটা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি ইন্ট্রোডিউস করেছিলেন। তো প্রথম যেবার শুরু হয়েছিল জাতীয় শিশু পুরস্কার, আমি পুরো বাংলাদেশে তবলাতে ফার্স্ট হই। তখন আমি ক্লাস 8-9-এর ছাত্র। তো এই আমার সুযোগ আসে ঢাকাতে পার্টিসিপেট করার, ঢাকা বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে। অবশ্য যদিও এর আগে আমি আমার
বোনদের সাথে বাজিয়েছি। আমার ছোট বোন তিন্নিও এখন দুবাইয়ে থাকে, আর্কিটেক্ট। ও 4বার নতুন কুড়িতে ফার্স্ট হয়েছিল নাচে। তো তিন্নির সাথে আমি তবলা বাজাতাম মেনলি। তো যখন আমি ফার্স্ট হলাম, সেখানে আবার ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। পুরো বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যারা ফার্স্ট হয়েছে, যেমন পল্লীগীতি, মডার্ন সং, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তো ফার্স্ট যারা হয়েছে এদের একটা কোরাস গান ছিল। তো কোরাস গানে যখন বিটিভির প্রডিউসার আমার গান শুনলো, উনি শুনলেন রিহার্সেলে, তখন ডিসাইড করলেন যে না, ঠিক আছে, আমি গানটা লিড করব। যদিও আমি ছিলাম না, মানে আমার গানের কোনো কম্পিটিশনে আমি ছিলাম, এবং পার্টিসিপেন্ট যারা ছিল ম্যাক্সিমাম ছিল মেয়ে পার্টিসিপেন্ট। তো যখন বিটিভিতে গানটা প্রচার হয়, তো গানের শেষে সবার নাম দেখায়, সেখানে আমার নাম ভুলে, যেহেতু অনেক মেয়ে, শুভ্রাদেব হয়ে গেছিলো। এটা খুব ইন্টারেস্টিং যে শুভ্রদেবের বদলে, কারণ সব মেয়ের নাম ছিল। যাই হোক, এই আমার বিটিভিতে শুরু নতুন করে দিয়ে। তারপরে আমি আস্তে আস্তে ঢাকাতে কলেজ শেষ হয়ে গেল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। এটা আমার একটা জীবনের বিশাল টার্নিং পয়েন্ট। এই কারণে এই বছরেই আমি নাগরিক, আমাদের দেশের গ্রুপ থিয়েটার, খুব নামকরা গ্রুপ থিয়েটার, সেখানে যোগ দিই। আমি ইয়াংগেস্ট মেম্বার ছিলাম নাগরিকের। আমি স্টেজে নাটক করতাম। তো একটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু ছোটোবেলায়, একেবারে ছোটোবেলায় সিলেট রেডিওতেও নাটক করতাম। যেমন ছুটির ফটিক চরিত্র আমি করেছি, অনেকগুলো নাটক করেছি ছোটোবেলায়। তো ছোটোবেলায় যেহেতু লেখাপড়ার চাপটা এতটা অনুভব করতাম না, কারণ আমি ছিলাম গভর্নমেন্ট স্কুলের ফার্স্ট বয়। আমি 5-এ স্কলারশিপ পেয়েছিলাম, 8-এ পেয়েছিলাম। তো যখন আস্তে আস্তে বড় হলাম, ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমি সেই প্রেশারটা ফিল করলাম। আমার ক্রিকেট খেলাটা ঢাকাতে যাওয়ার পরে বন্ধ হয়ে গেল, কারণ আমার ক্লাস ছিল সকাল 8টার থেকে, প্র্যাকটিক্যাল করে সন্ধ্যা 6টা-7টার সময় বাড়িতে ফিরতাম, কোনোদিন 8টার সময় ফিরতাম। তো গানটা তখন আমি গানের উপরে খুব জোর দিই, এবং আমি ঢাকায় গিয়ে 3টে গান রেকর্ড করি। মানে প্রথমে 3টা নিজের গান, পান্না দাসের সুরে এবং বিদ্যুৎ করের লেখা। আমার প্রথম যে গান, জীবনের ফার্স্ট রেকর্ডের সং, এটা আমি, গানটার কথা হচ্ছে সাঁঝের রঙে রঙিন আকাশ, সূর্যটা চাইছে বিদায়, এরকম সুরটা ছিল গানটার। সাঁঝের রঙে রঙিন আকাশ, সূর্যটা চাইছে বিদায়, সুখের নিড়ে ফিরছে পাখিরা, সবুজ বনানি ছায়া, আমার ফেরার কোনো তাড়া নেই, আমার তরে সুখের ঘরের দ্বারে কেউ নেই, দাঁড়িয়ে সাঁঝের রঙে রঙিন আকাশ, সূর্যটা চাইছে বিদায়। এই গান দিয়ে শুরু। ইন্টারেস্টিংলি এই গানটা খুব কঠিন গান ছিল, এবং এটা আমার ফার্স্ট অ্যালবাম, যে অ্যালবামের নাম ছিল হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, যেটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। ফার্স্ট অ্যালবাম রিলিজ হয় যখন আমার বয়স 17-18 হবে, আমি স্টুডেন্ট ছিলাম। এবং এই অ্যালবামটা রিলিজের পরে আমার এই অ্যালবামে অনেকগুলো গান সুপারহিট হয়েছিল, যেমন হ্যামিলনের সেই বাঁশিওয়ালা। আমি যখন কনসার্টের কথা আসবো তখন আমি গানটা গেয়ে শোনাবো। কৃষ্ণচূড়ার ছায়া ছায়, সবারই তো মা আছে, এই ধরনের গানগুলো পপুলার হয়েছিল। আর যে গানগুলো খুব লাইট ক্লাসিক্যালের উপর, যেমন ধুলো হয়ে আমি, সাঁঝের রঙে বললাম, এই গানগুলো যারা বোদ্ধা শ্রোতা তাদের মধ্যে আমার একটা পরিচিতি এনে দিয়েছিল। হ্যামিলনের বাঁশিওয়ালাটা রিলিজ পাওয়ার পর আমার পরপর প্রায় 6-7টা অ্যালবাম
যদিও আমি বছরে একটা বেশি অ্যালবাম করিনি, হিট করে অনেকগুলো গান হিট করে। এবং হ্যামিলনের বাঁশিওয়ালা পরে নেক্সট যে অ্যালবামটা সেটা একটা আমার মনে থাকার মতন অ্যালবাম, কারণ তখন হৈমন্তী শুক্লা খুবই পপুলার আর্টিস্ট, খুবই রিনাউন্ড ফেমাস। তো আমার প্রডিউসার প্রথম অ্যালবাম যখন হিট করে বললেন যে ঠিক আছে শুভ্র, তোমার নেক্সট অ্যালবাম হৈমন্তীদির সাথে হবে। তো আমার জন্য সেটা একটা বিশাল স্বপ্ন, হৈমন্তী শুক্লা এত বড় শিল্পী। তো আমরা মনে আছে উষাদি স্টুডিও ভাইব্রেশনে মানে রেকর্ডিং করি। দিলীপ রায় রেঞ্জার ছিলেন, আমার মামা সুজয় শ্যাম, আমার মামা খুব বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক বাংলাদেশের, সুজয় শ্যাম, ওনার সুরে আমি হৈমন্তীদির সাথে দুটা গান রেকর্ডিং করি। এবং খুব একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে হৈমন্তীদির যখন এসেছিলেন স্টুডিওতে, তো ওনার সাথে আরেকজন ওনার ম্যানেজার হতে পারে অথবা অর্গানাইজার বা প্রমোটার, তো ওনারা শিল্পী খুঁজে পাচ্ছিলেন না, কারণ আমি এত ছোট ছিলাম, ওনাদের ধারণা ছিল না। তো প্রথমে আমি খুব নার্ভাস ফিল করছিলাম, বিশেষ করে ওই ভদ্রলোক আমাকে দেখার পরে আমি কি গান গাইতে পারবো আদৌ, খুব কনফিউজ ছিলেন। খাবোটা কি? বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? বিস্কুটের রাজা? রাজা বিস্কুট। বলছো? খাচ্ছি। বিগ বি। বেকারি, অনিশ্চিত কর্মসংস্থান দারিদ্র্যের প্রধান কারণ। দূরীকরণে চাই স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। উপযুক্ত সরকারি পরিকাঠামো, আর্থিক সহায়তার সুযোগ পাচ্ছে 1 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী। তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতিতে দরিদ্র জনসাধারণের উপার্জন হয়েছে সুনিশ্চিত ও সুস্থায়ী। IRDP, SGSY প্রভৃতি প্রকল্প ব্লক স্তরের মানুষকে দিয়েছে সচ্ছলতা। স্বনিযুক্তি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কর্মসংস্থান বাড়িয়ে চলেছে রাজ্য সরকার। প্লিজ মালা, আরে কিচ্ছু হবে না, বলছি তো না। তোমায় কি আমি জেনে শুনে বিপদে ফেলবো? আমার রিকোয়েস্টটা একটু বোঝার চেষ্টা করো। উফ, সেই রিকোয়েস্ট। ভেবে দেখুন, স্ফূর্তি আর সুরক্ষা ভরা যৌন জীবনের জন্য কন্ডমের কোনো বিকল্পই নেই। আরো জানতে ফোন করুন বুলাদিকে 1097 বিনামূল্যে। চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি। ট্রাই করুন জিরো অ্যাডেড সুগার, জিরো কোলেস্টেরল। তাড়াতাড়ি যান আর নিয়ে আসুন আপনার হরলিক্স লাইট। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। ছোটবেলা থেকে আমার শুভ্রদাদাকে আমি দাদা বলে মানি, এবং আমার যেহেতু নিজস্ব ভাই নেই, ওকে আমি দাদা বলে জানি। আর ছোটোবেলা থেকে ওর গান শোনা আমার খুব ভালো লাগে, ওর গান শুনতে। ওর কয়েকটা গান যেরকম হ্যামিলনের বাঁশিওয়ালা আমার খুব ফেভারিট ছিল, ছোটোবেলা থেকে শুনতাম, ওর এই গানটা আমার খুব ভালো লাগতো। তারপরে এ মন আমার পাথর তো নয়, গানটাও আমার ভালো লাগে। এই কয়েকটা গান আমি ছোটোবেলা থেকে শুনি, আর ওর গান আমার সত্যি খুব ভালো লাগে। যে বাঁশি ভেঙে গেছে এই অ্যালবামটা অনেক জনপ্রিয়তার একটা কারণ ছিল যে তখন নাটকে এই যে বাঁশি ভেঙে গেছে গানটা প্রথম ব্যবহার করা হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন আমাদের দেশের খুব রিনাউন্ড এবং ফেমাস ডিরেক্টর, উনার একটা নাটক ছিল যেটা ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন খুব বড় রাইটার আমাদের দেশে, দুর্ঘটনা এবং তারপর, এবং সেটাতে অভিনয় করেছিলেন। এই দুর্ঘটনা এবং তারপর হচ্ছে নাটকের নাম, হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মুস্তফা। এবং গানটা এরকম যে গানটা কেটে কেটে লাগানো হয়েছিল, যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও, ও মিছে কেন তারে পেতে চাও, এই গানটা। তো যে বাঁশি ভেঙে গেছে যখন খুব জনপ্রিয় হলো, আমার আত্মবিশ্বাস আরও বাড়লো। আরও 2-3টা অ্যালবাম, এরকম আরও 3-4টা অ্যালবাম বের হলো। তো আমার প্রথম বিদেশের
যে কনসার্ট সেটা হচ্ছে 1991-এ, সেটা আয়ারল্যান্ডের ডাবলিনে। আপনাদের খেয়াল আছে অনেকের যে বাংলাদেশে তখন একটা ডিজাস্টার হয়েছিল, সাইক্লোন হয়েছিল চিটংয়ে, ওইটার ফান্ড রেজিং প্রোগ্রামে গেছিলাম। অনেক কনসার্ট অনেক জায়গায় গিয়েছি। তো আমার প্রথম বিদেশে কনসার্ট হচ্ছে 1991 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে। আপনাদের অনেকেরই মনে আছে যে তখন চিটংয়ে একটা ডিজাস্টার হয়েছিল, সাইক্লোন হয়েছিল। সেটার ফান্ড রেজিংয়ের জন্য প্রথম প্রোগ্রামে ডাবলিনের উদ্দেশ্যে গেলাম। তো লন্ডনে আমাদের প্রথম ফ্লাইট ছিল, ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার পরে লন্ডন থেকে আমরা একটা জাহাজে করে যাব ডাবলিনে। ভেরি ইন্টারেস্টিং, প্রথম বিদেশ সফর, খুব ভালো লাগছিল। লন্ডনে গেলাম এবং লন্ডন থেকে ওই দিন রাতে আমাদের ম্যানচেস্টারে থাকলাম, রাতে একটা কাউন্টিতে। কারণ আমি যেহেতু ক্রিকেটের জন্য খুব পাগল ছিলাম, আমি কাউন্টি সম্বন্ধে, যেমন হ্যাম্পশায়ার, তারপরে গ্ল্যামারগান, সব যারা প্লেয়ার কাউন্টিতে খেলতো, তো কাউন্টি দেখতে যাব। তো ম্যানচেস্টারে একটা জ্যাগুয়ার 4 সিলিন্ডার কনভার্টেবল করে আমাদের যে প্রমোটার ছিলেন ফিরোজ ভাই আমাকে নিয়ে, সবাই কিন্তু গেল এক রুটে, আর আমি আর ফিরোজ ভাই সেই কনভার্টেবলে করে। এটা আমার জীবনে একটা বিশাল অভিজ্ঞতা, কারণ হাইওয়ে দিয়ে একটা জ্যাগুয়ার 4 সিলিন্ডার, কারণ আমার জানার মধ্যে জ্যাগুয়ার গাড়িগুলো প্রথমে যখন অর্ডার দেওয়া হয় তারপর ওইটা কিন্তু হ্যান্ডমেড লেখা থাকে, মানে একটা গাড়ি ক্যাটালগ দেখে দিলে সেটা 2 বছর 3 বছর পরেও ডেলিভারি দেয়। তো ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স, ম্যানচেস্টারে থাকলাম রাতে, খুব ভালো লাগলো। এবং জাহাজে করে, সেই জাহাজের মধ্যে সব কিছু ছিল, ক্যাসিনো থেকে শুরু করে এভরিথিং। তো জাহাজের যখন রুফে আসলাম, এত ওয়েদার, চিল্ড ওয়েদার, আমার মনে হচ্ছিল একেবারে বরফ হয়ে যাব। তো প্রথমে খুব মাঝে মধ্যে খুব প্রবলেম হচ্ছিল, একটু ভমিটিং লাগছিল, বাট আলটিমেটলি কোনো একটা মেজর প্রবলেম হয়নি, খুব এনজয় করলাম। আমরা প্রায় 10 জনের একটা গ্রুপ, আমি ছিলাম, ডান্সের আরও 2-1 শিল্পী ছিলেন। তো ডাবলিনে ফার্স্ট শো, এটা হোটেলটার নাম ছিল বার্লিংটন হোটেলের বলরুমে হবে, 5 স্টার হোটেল। এবং সেই বার্লিংটনে প্রথম আমার সুযোগ মিলল একজন আইরিশ স্টার, যার তখন জোয়ানা ওয়ার্ল্ডের টপ চার্টে, ইউরোপিয়ান চার্টে মেইনলি তার গান স্থান পেয়েছিল। এটা একটা আমার বিরাট পাওয়া যে আমি একজন বাইরের স্টারের সাথে প্রোগ্রাম করছি। এছাড়াও এই ডাবলিনের সেই প্রোগ্রামের একটা বিশেষত্ব ছিল এই যে আমরা যেহেতু ফান্ড রেজিং প্রোগ্রাম, 90% অফ দ্য অডিয়েন্স ছিল আইরিশ আর 10% ছিল বাংলাদেশি। সেখানে মনে আছে যে আয়ারল্যান্ডের ফুটবল টিমের জার্সিটা নিলাম করা, সবার সাইন করা, খুব গর্জিয়াস প্রোগ্রাম ছিল। এবং সেই জোয়ানার সাথে প্রোগ্রাম করলাম, ওইখানে আইরিশ যারা ইয়াং ক্রাউড ছিল আমার গান খুবই পছন্দ করলো। এটা বুঝতে পারলাম পরে, কারণ একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আমার এখনও মনে পড়ে, যে আয়ারল্যান্ড থেকে যখন আয়ারল্যান্ডে ওই দিন রাতে তো অনেক আইরিশরা আমাদের অটোগ্রাফ নিল, ছবি উঠালাম। বাট আমি লন্ডনে আবার ব্যাক করি। লন্ডনে ব্যাক করার পরে একদিন আমরা 2-3 দিন লন্ডন থাকার কথা, তো গেছি অক্সফোর্ড স্ট্রিটে ওইখানে মার্কেটিং করতে গেছি। এসে আমাকে বললো যে আয়ারল্যান্ডের একটা মেয়ে এসছে তোমার সাথে দেখা করতে। আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আমাকে তো কেউ চেনে না আয়ারল্যান্ডে। তো দেখলাম যে একটা মেয়ে, ওকে দেখেছিও মনে হলো, ওর নাম হচ্ছে লিজা ম্যাকনেন। এবং খুব আশ্চর্য যে সে মানে এত ভক্ত হয়ে গেছে এবং এই প্রোগ্রাম তার এত ভালো লেগেছে, সে আমাদের সেই ফিরোজ খান সাহেবের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমরা কোন হোটেলে আছি ওইখানে চলে এসেছিল। এবং তার ইচ্ছা ছিল যে বাংলাদেশের গ্রুপের সাথে সে বাংলাদেশ আসবে, সে এত আমাদেরকে পছন্দ করেছিল। বাট আমি তাকে বোঝালাম যে দেখো আমাদের কালচারটা এরকম না,
মানে বোঝানো পর সে খুব কান্নাকাটি করলো এবং চলে গেল। বাট লিজা বেকম্যানের কথা খুব মনে হয় এই কারণেই যে সে যাওয়ার পরেও অনেকবার সে ফোন করেছে, চিঠি পাঠিয়েছে, তারপরে গিফট পাঠিয়েছে। বাট একজন আইরিশ মেয়ে যে এরকম ভক্ত হতে পারে এটা আমার খুব মনে হয় যে সে বাংলা গানের খুব ভক্ত। যাই হোক, লন্ডনে আসার পরে আমি খুব এমটিভি দেখতাম। আমার মনে হলো যে তখন আমরা বাংলাদেশে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মিউজিক ভিডিও কিছু ছিল না, তো আমি সবসময় একটা নতুন নতুন চিন্তা করতাম। যেহেতু ওইখান থেকে আমি সুইডেনের ভিসা নিয়ে স্টকহোমে গেলাম এবং আমার তখন একটা অ্যালবাম রিলিজ হয়েছিল শেষ চিঠি, খুব হিট অ্যালবাম। সেই শেষ চিঠি গানটা স্টকহোমে আমি শ্যুট করলাম। আমাদের ওইখানে ক্যামেরাম্যান আমাদের বাংলাদেশি যারা কয়েকজন ছিল, আমার একটা কাজিন ছিল শেখর, ওর ওইখানে গেলাম, ও সব অ্যারেঞ্জমেন্ট করলো এবং ফার্স্ট আমার লাইফের মিউজিক ভিডিও শেষ চিঠি 91-এ করলাম। করে এটা আমি নিজে বাংলাদেশে এডিট করলাম। এটা শেষ চিঠি গানটা এরকম সুর ছিল, হে আমার শেষ চিঠি হয়তো তুমি পড়বে না, কথা দিলাম কোনো দিনও আর কিছু লিখব না, এরকম গান। তো এটা একটা স্টোরি বোর্ড দাঁড় করালাম এবং আমাদের দেশের খুব জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে এই গানটা প্রচার করা হয় এবং বাংলাদেশে প্রচণ্ড ইম্প্যাক্ট হয়। কারণ তখন মিউজিক ভিডিও ফার্স্ট, এটাই প্রথম মিউজিক ভিডিও ছিল, লোকেরা খুব পছন্দ করে, বিশেষ করে বাইরের দৃশ্য। সেই তখন সুইডেনে ওয়াটার ফেস্টিভ্যাল চলছিল স্টকহোমে, আমরা খুব এনজয় করেছিলাম, 7 দিন ছিলাম। নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের একমাত্র ঠিকানা। নিউ দীঘার সমুদ্র সৈকতে হোটেল সাগর প্রিয়া। এমন খাবার পাবেন কোথায়? হোটেল সাগর প্রিয়াতে। দীঘার নবতম আকর্ষণ। হ্যাঁ, হোটেল সাগর প্রিয়া। দীঘাতে হোটেল সাগর প্রিয়া। The new Nokia 5300 Express Music and Nokia 5200. Music connects. কৃষিতে স্বনির্ভর রাজ্য পশ্চিমবঙ্গ, শিল্পে অগ্রসর রাজ্য পশ্চিমবঙ্গ। দুই ক্ষেত্রের মেলবন্ধনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উল্লেখযোগ্য নজর ও গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার। আগ্রহী ব্যক্তি ও গোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ ও বিপণনের জন্য রাজ্য সরকারের একাধিক কর্মশালা চালু। সবজি, ফুল ও ফল চাষে উৎসাহ দানের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ফুড পার্ক তৈরির কাজ চলছে। ঘরে ঘরে হোক খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ভাণ্ডার হোক সমৃদ্ধ, বাড়ুক উপার্জন। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। শুভ্রের মামা, আমার নাম অপু শাম। শুভ্রকে আমি ছোটোবেলা থেকেই দেখেছি। ওর ছোটোবেলা থেকে সঙ্গীতের প্রতি ভীষণ ঝোঁক ছিল। প্রথম ও তবলা বাজাতো, তবে আস্তে আস্তে করে গানে গেল। এই আস্তে আস্তে আমার মিউজিক ভিডিওর প্রতি একটা নেশা জন্মায়। তো 93-তে আমার ফার্স্ট ইউএস ট্যুর, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া আর নিউ জার্সি। আমেরিকাতে যাব, আমার বড় বোন থাকে আমেরিকায়। আমার খুব একটা উৎসাহ, মানে আমেরিকার প্রতি আমার একটা খুব আকর্ষণ ছিল। তো 93-তে জানুয়ারিতে আমি আমেরিকায় যাই, মিড জানুয়ারি। প্রথম শো ছিল নিউ ইয়র্কের শো খুব ভালো হয়েছিল। আমার সাথে আরও ছিলেন তপন চৌধুরী, আমাদের দেশের
একজন পপুলার আর্টিস্ট শাকিলা জাফর, জিনাত বরকতুল্লাহ ডান্সের আর্টিস্ট, এবং আমাদের একটা মিউজিশিয়ান গ্রুপ আছে পঞ্চ পাণ্ডব নাম, চন্দন দত্ত, ইটস এ ভেরি ফেমাস, ওরা গেছিল। তো আমাদের নেক্সট শো ছিল ক্যালিফোর্নিয়ায়। শোয়ের ঠিক আগের দিন, এটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল একটা ঘটনা। সেটা হচ্ছে আমার যে প্রথম গান ক্যাসেটের হ্যামিলনের বাঁশিওয়ালার প্রডিউসার, ওইটার কোম্পানির নাম ছিল ডিসকো রেকর্ডিংয়ের যিনি ওনার, উনি তখন ক্যালিফোর্নিয়া ওয়াক্স মিউজিয়ামে চাকরি করতেন, শাহিন ভাই। তো আমি একটা পার্টিতে, ন্যাচারালি আমরা বাইরে কনসার্টে গেলে এমবেসির পার্টি থাকে বা কারো যারা অর্গানাইজার তাদের বাড়িতে ডিনার থাকে, পার্টিতে আমাকে ঘন্টাখানেক আগে জানালো যে এরকম আমাদের এখানে মাইকেল জ্যাকসন আসবে আজকে। যে মাইকেল জ্যাকসন এই কিছুদিন আগে এলভিস প্রিসলির রেকর্ড, জনপ্রিয়তার পপুলারিটির দিক দিয়ে রেকর্ড ভেঙেছে। তো মাইকেল জ্যাকসন আসবে ওয়াক্স মিউজিয়ামে রাত 11:30 সাড়ে 11টার মধ্যে। এটা কোনো জার্নালিস্ট কেউ জানে না। একটা ভেলভেটের একটা ড্রেস আছে, পরে অবশ্য আমি ড্রেসটা সেটা পরে আসছি। একটা ড্রেস আমাকে বললো শাহিন ভাই ড্রেস একটা ডেমনস্ট্রেশনে আসবে, এবং আমাকে বললো আমি চেষ্টা করছি যে ওর ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে যাতে আমি বলবো যে আমাদের একজন সেলিব্রিটি এসছে, সে মিট করতে চায়। আমি তো খুবই ইন্টারেস্টেড, ন্যাচারালি এত বড় সুপারস্টার, স্টার অফ স্টার যাকে বলা হয়, তারকা। তো 10:30 বেজে গেল, শাহিন ভাই কোনো ফোন করলো না। আমি আর আমার কাছে জিনিসটা না খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না যে প্রথম আমেরিকাতে আসলাম মাইকেল জ্যাকসনের সাথে, কারণ আমার বন্ধু বান্ধবরা বলেছে যে যারা বিশেষ করে আপনারা জানেন যারা ম্যানহাটনে, আমার একটা বন্ধু আছে ম্যানহাটনে মেরিয়ার্সে চাকরি করে, অনেক স্টারদের সাথেও দেখা, বারে কাজ করে, এই সব টেনিস প্লেয়ারদের সাথে, বরিস বেকার, তখন তো বরিস বেকারটা সবার সাথেই দেখা। কিন্তু তারা বলে যে না, আমি মাইকেল জ্যাকসন বা ইয়েলো ক্যাপ যারা চালায় তারাও বলে না, আমরা অনেক স্টারকে অনেক সময় লিভ দিই, এটা যারা আমেরিকা থাকে জানে। বাট মাইকেল জ্যাকসনকে দেখার এটার একটা কারণও আছে। আমার মনে আছে আমি আমেরিকা যাওয়ার পরে সুপার বোল, যেটা এখানে ধরেন ইস্ট বেঙ্গল মোহামেডান বা আবাহনী, আমাদের দেশে আবাহনী মোহামেডান বা এখানে ইস্ট বেঙ্গল যেরকম খেলা হয়, তো নিউ ইয়র্কে আমেরিকাতে একটা সুপার বোল খেলা হয়, যেটা বিশাল খেলা। সেই খেলার ফাইনাল দেখলাম আমি। মাইকেল জ্যাকসনের স্টার ভ্যালুটা কী পর্যায়ে সেটা বলছি। তো ফাইনালটা শেষ হওয়ার পরে দেখলাম একটা হেলিকপ্টার করে একটা বক্স, উপর থেকে বক্স দেখা যাচ্ছে, আসলো, এসে মাঠে বক্সটা ল্যান্ড করার পরে বক্সটা খুলে একটা স্টেজ হয়ে গেল, বিশাল স্টেজ হলো, মিউজিশিয়ান স্টেজে আসলো, হঠাৎ নিচের থেকে মাইকেল জ্যাকসন ওইখানে পারফর্ম করে আবার বক্সটা বন্ধ হয়ে গেল, চলে গেল। মাইকেল জ্যাকসন এরকমই ব্যাপার যে আমি শুনেছি যে আমেরিকার বলা হয় যে মাইকেল জ্যাকসনের সিকিউরিটি যে সিস্টেম, তখন প্রেসিডেন্ট ক্লিন্টন ছিলেন, তো প্রেসিডেন্ট ক্লিন্টনের থেকেও অনেক বেশি মানে কড়া, এবং বিশাল তার সিকিউরিটি সিস্টেমটাও একেবারে মডার্ন। সেটা আমি পরে আসছি মডার্নটা কীরকম, যে আমাকে শাহিন ভাই 10:30 বেজে গেছে পার্টিতে, আমি ঠিক 11:15 সময় শাহিন ভাই ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি আসো কাউকে নিয়ে। যাই হোক, আমি আমার এক ফ্রেন্ড ছিল ওইখানে, ও লোকেশন জানতো, ওয়াক্স মিউজিয়ামে গেলাম, টিপ বৃষ্টি পড়ছিল। আর আমার আসলে যেহেতু পরদিন কনসার্ট, আমার মুখে একটু দাড়ি গেলাম, তখন আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছি না। তো ব্যাকডোর দিয়ে ঢুকলাম, খুব সাইলেন্ট, একদম পিন পতন স্তব্ধতা যারে বলে। ওইখানে যাওয়ার পর বললো যে না, উনি ড্রেস যে রুমে আছে ওটা দেখছে। তো খুব আস্তে আস্তে কথা শুনছিলাম, এবং মাইকেল জ্যাকসনের গলা যেহেতু আমাদের শোনা, মনে হচ্ছে মাইকেল জ্যাকসন কথা বলছেন। যাই হোক, কিছুক্ষণ বাদে ওর ম্যানেজার আবার মানে একদম খুব সম্ভবত, আই এম নট শিওর, উনি নিউজিল্যান্ড অথবা অন্য কোনো জায়গার অধিবাসী হবে, খুব ফর্সা এবং ফ্যাটি। তো আমার সাথে শাহিন ভাই বললো ইজ আওয়ার সিঙ্গার। তো একটু পরেই মাইকেল জ্যাকসন, তো তখন আপনাদের অনেকেই জানেন যে মাইকেল জ্যাকসনের তখন একটা স্কিনে একটা অপারেশন হয়েছিল, সেটা পিগমেন্টেশনগুলা ঠিক করার জন্য টোটাল
ট্রান্সপ্লান্টেশন অফ স্কিন। তো স্কিনটা দেখলাম একটু গোলাপি গোলাপি, এবং এই অপারেশনের পরে কিন্তু মাইকেল জ্যাকসন এত বড় স্টার, তার ডাক্তারদের সিএনএনে একটা ইন্টারভিউ হয়েছিল, ডাক্তাররা কিভাবে এটা করেছে। তো আমার সবচেয়ে অবাক হলাম মাইকেল জ্যাকসন আসার পরে, যখন, কারণ মাইকেল জ্যাকসনকে আমার অনেকগুলা, আমেরিকায় যেরকম একটা গান হিট করলেই সে মিলিয়নিয়ার, তা আমার অনেকগুলো অ্যালবাম হিট করেছে, এটা ওদের কাছে একটা মানে বিরাট ব্যাপার। যাই হোক, মাইকেল জ্যাকসন যেভাবে আমার সাথে ছবি উঠলেন, মানে এটা, প্রথমে আমাকে বললেন যে ওই ম্যানেজার বলল তুমি কি কোনো অটোগ্রাফ নেওয়ার, আমি আসলে এর আগে কারো অটোগ্রাফ নিইনি। তো আমাকে একটা কাগজ, পিস অফ এরকম একটা সাদা কাগজ দিল। তো মাইকেল জ্যাকসন এতই ভদ্র এবং পলিশড, আমাকে বললেন উনি যে হাউ ডু ইউ স্পেল ইউর নেম। এটা কিন্তু শুভ্র মাইকেল জ্যাকসন যে কোনোভাবে লিখতে পারতেন, বাট তার যে সেই যে একটা ভদ্রতা, আমার কাছে, আমি খুব ইমপ্রেসড হয়ে গেলাম। এবং এত আস্তে আস্তে কথা বলে, এটা মানে গান এরকম যেরকম হাই পিচে গান করেন, কথা বলে এত আস্তে, চিন্তা করায় না, এবং খুবই আস্তে কথা বলে। যাই হোক, আমাকে অটোগ্রাফ শুভ্রদেব হাউ ডু ইউ স্পেল ইউর নেম দেওয়ার পরে আমার সাথে কথা হচ্ছিল। তো আমাকে বলল যে আমি এখন যারা যারা ক্রিপল, যেসব বাচ্চাদের জন্মের পর থেকে যাদের অনেক ধরনের সমস্যা, এদের আমি ফান্ড দিয়ে চেষ্টা করছি ভালো স্কুলে পড়াতে, এরকম সামাজিক অনেক কাজের কথা। আমার গানের পরে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করে, বা আমার সবসময় যে ঘটনার কথা মনে হয়, সেটা হচ্ছে 94-এ যখন পেপসি স্টার সিলেকশন হয় ওয়ার্ল্ড ওয়াইড। মাইকেল জ্যাকসন পেপসি করে, মাইকেল জে ফক্স করেন, অনেকে করেন। তো সাউথ ইস্ট এশিয়ায় যখন পেপসি সিলেকশন হয়, তখন ভারত থেকে বোম্বের আমির খান ফিল্ম থেকে, পাকিস্তান থেকে আওয়াজ ব্যান্ড খুব পপুলার, তার লিড সিঙ্গার হারুন, আর বাংলাদেশ থেকে ভাগ্যক্রমে আমি সিলেক্টেড হই। এবং আমাদের একই ডিরেক্টরের সাথে কাজ করতে হয়, আপনাদের খুবই পরিচিত প্রহ্লাদ কাক্করের হাতে অনেক স্টার তৈরি হয়েছে। আপনারা জানেন যে ঐশ্বরিয়া ফার্স্ট অ্যাপিয়ারেন্স সেই পেপসি শুটিংয়ে প্রহ্লাদজি এনেছিলেন আমির খানের সাথে। তো বোম্বে হঠাৎ করে, মানে খুব কম দিনের নোটিসে আমাকে পেপসির সাথে সাইন আপ করতে হয়, এবং বোম্বেতে যাই। এবং প্রহ্লাদের সাথে কাজ করে আমি সত্যি, আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স, কারণ এত কম সময় আমার স্টান্টম্যান পাওয়া যাচ্ছিল না। আমির খানের তো স্টান্টম্যান আছেই। তো প্রথম যে শটটা আমার মনে আছে, আমার প্রথম দিন সকালে আমার লিয়াজো আবার ছিল ভিক্টর ব্যানার্জির মেয়ে দিয়া আমাকে সব কিছু, প্রথম দিন তো প্রহ্লাদের কাক্কারের ওয়াইফ আসলেন, উনি আমাদের সব কিছু ড্রেস টেইলারিং আসলো, টেইলারিং থেকে লোক আসলো, সব নিয়ে টিয়ে। যাই হোক, দিয়া আমাকে নিয়ে সকালে ফিল্ম সিটিতে শুটিং হয়েছিল। এবং আমার একটা কথা খুব মনে হয় যে ফার্স্ট শটটা আমার একবারে হয়ে গেছিলো, হওয়াতে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম। দেন হওয়ার পরে আমি প্রহ্লাদের কাছে গিয়ে বললাম যে এটা কি আমি ঠিক করতে পেরেছি। অ্যান্ড উনি এরকম রিয়্যাক্ট করলো যে ডু ইউ নো মি, আই এম প্রহ্লাদ কাক্কর। আমি যদি আজকে ঠিক এই কথাটা বলেছিল আমাকে, যদি শটটা ঠিক না হতো আমি এটা 7 দিন ধরে শুটিং করতাম এই একটা টেকে। যাই হোক, তো আমার আউটডোর হয়েছিল রাজকামালে। তো ইনডোর হওয়ার পরে, আউটডোরটা হবে 2 দিন পরে, প্রহ্লাদ খুব আমার সাথে ফ্রেন্ডলি, এবং আমি ডিস্কোতে গেলাম, রেস্টুরেন্টে প্রহ্লাদের সাথে গেলাম। হঠাৎ করে আমার বললো, শুভ্র, আমার খুব কনফিডেন্ট তোমার ব্যাপারে, তুমি স্টান্টম্যানের কাজ করতে পারো। এবং আমিও বলে ফেললাম করতে পারবো। যাই হোক, পেপসির সেই স্টান্টম্যানের কাজও আমি করলাম, এবং খুব জনপ্রিয় হয়েছিল। সেটা আমার একটা জীবনের বিরাট টার্নিং পয়েন্ট, কারণ ঠিক সেই সময় আমার একটা অ্যালবাম বুকের জমিন, যেটা আমাদের দেশে ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং অ্যালবাম। এটা একটা গান আছে, মন আমার পাথর তো নয়। তো এই গানটা খুব হিট করেছিল, এবং এই অ্যালবামটা তখন সুপার হিট হয়।
স্বনির্ভর রাজ্য পশ্চিমবঙ্গ, শিল্পে অগ্রসর রাজ্য পশ্চিমবঙ্গ। দুই ক্ষেত্রের মেলবন্ধনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উল্লেখযোগ্য নজর ও গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার। আগ্রহী ব্যক্তি ও গোষ্ঠীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ ও বিপণনের জন্য রাজ্য সরকারের একাধিক কর্মশালা চালু। সবজি, মশলা, ফুল ও ফল চাষে উৎসাহ দানের সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ফুড পার্ক তৈরির কাজ চলছে। ঘরে ঘরে হোক খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ভাণ্ডার হোক সমৃদ্ধ, বাড়ুক উপার্জন। খাওয়াটা কি? বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? বিস্কুটের রাজা? রাজা বিস্কুট। বেবে বলছো? খাচ্ছি বিগ বি। এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিশ্মা ক্রিম শ্যাম্পু। শুভ্রর মা বাবা আজকে এখানে নেই, আমার খুব খারাপ লাগছে। তবু শুভ্রকে দেখে ওর মা বাবার সব কিছু বোঝা যায়। শুভ্র সঙ্গীত জীবনে অনেক উঠেছে ওর শুধু মা বাবার পূর্ণ আশীর্বাদে। শুভ্র ধর্মর দিক থেকে খুব ভালো, খুব ভগবান বিশ্বাসীও, তাই আজকে ওর এত সুনাম চারদিকে ছড়িয়েছে। সেও আমাদের গর্ব। আমাদের ছেলে নেই, শুভ্র আমাদের ছেলের মতো ব্যবহার করে। ওর ব্যবহার খুব ভালো, সবাইকে খুব ভালোবাসতে জানে। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে ইন্টারন্যাশনাল স্টার হওয়ার, যে বাংলা গানকে ইন্টারন্যাশনালি পৌঁছানো। এর জন্য যেমন যখন আমি স্টার সিলেকশনে পেপসিতে আন্তর্জাতিকভাবে বা সাউথ ইস্ট এশিয়া সিলেক্ট হলাম, সেটা একটা ছিল। বাট আমার নিজের একটা কাজ করব, তো সেই বড় সুযোগ আসলো 98 সালে। প্রথম মিনি ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হয় 98 সালে বাংলাদেশে, আপনাদের অনেকেরই মনে আছে। সেটার থিম সং কম্পোজ করার, গাওয়ার সুযোগ আমি পেলাম, যেটা আমার একটা বিরাট ভাগ্য। ক্রিকেট তো তখন এই মনে আছে আমার, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল সেই 98-এর মিনি ওয়ার্ল্ড কাপে, যেটা কিছুদিন আগে চ্যালেঞ্জার্স কাপ হয়ে গেল। তো হ্যান্সি ক্রনিয়ে তখন ছিলেন ক্যাপ্টেন সাউথ আফ্রিকার। আর ক্রিকেটের সাথে আমার, যেহেতু এর আগেও আমি সারজাতে ক্রিকেট খেলা দেখতে গেছি, আমার সাথে অনেকের দেখা আছে, সুনীল গাভাস্কার থেকে শুরু করে প্রায় লিজেন্ডারি যারা আছেন, রবি শাস্ত্রী, তারপরে আমাদের বাংলাদেশের যে আশরাফুল ভাই অ্যাকচুয়ালি আমাকে তখন সারজায় নিয়ে গেছিলেন। যাই হোক, তো মিনি বিশ্বকাপে সব তারকাদের সাথে যেহেতু আমি থিম সং করব, মাঠে প্র্যাকটিসেও থাকতাম। তো কাপটা, এই যে বিশ্বকাপের যে মিনি বিশ্বকাপ কাপটা একটা ফর্মালিটিস যে হস্তান্তর করবেন আইসিসি। তখন জগমোহন ডালমিয়া ছিলেন প্রবাবলি আইসিসির প্রেসিডেন্ট, উনি এটা আমাদের মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। ওবায়দুল কাদের এবং সাবের হোসেন চৌধুরী ছিলেন বিসিসিবির তখন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। তো গানটা ওই দিনই মানে উদ্বোধন করা হলো। এবং সাউথ আফ্রিকানরা, আমার মনে আছে তখন ক্যালিস এবং হার্শেল গিবস এরা প্র্যাকটিসে ছিলেন। যখন গানটা শুরু হলো, ওরা প্র্যাকটিস ছেড়ে ডান্স করতে শুরু করলেন এবং কাকতালীয়ভাবে সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন হয়। এবং আমি খুব ভাগ্যবান যে এই গানটা অনেক দেশে লাইভ তখন ESPN স্টার দেখায়। হ্যান্সি ক্রনি আমাকে সোনারগাঁতে আমাদের একটা হোটেলে, ওনারা যে হোটেলে ছিলেন, ইনভাইট করে সেই টেপটা ওনারা সাউথ আফ্রিকায় নিয়ে যান, ভিডিও এবং অডিও। এটা এরকম গানটা একটু ছিল, আমি বলছি, একই বিশ্ব একই খেলা, ক্রিকেট
ক্রিকেট মেলা। তো এই যে জায়গাটা ক্রিকেট ক্রিকেট, এই জায়গাটা অনেকবার রিপিট হয়, ক্রিকেট ক্রিকেট, ভালোবাসি ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট, শান্তির ক্রিকেট। হ্যান্সিক্রো নিয়ে মুখস্থ হয়ে গেছিলো এই দুটা লাইন। আমি যখন সোনারগাঁ হোটেলে ঢুকলাম তো ওনার রুমে কুলিনান আর ক্যালিস বসা ছিল, আমার খুব মনে আছে, শর্টস পরা এরকম। তো হ্যান্সিক্রো নিয়ে যাওয়ার পরে ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ঠিক বলতে পারছিল না। এই যে সুরটা তখন আমি ফিল করলাম যে না আসলে ল্যাটিন গান যদি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হতে পারে, বাংলা গানও একদিন হবে, সেই আশাটা আমি করি সবসময়। যাই হোক, তারপর 2000-এ যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তখনও অভিষেক টেস্ট সঙ্গীত, যেটা অফিসিয়াল ক্রিকেট সংটা আমাকে করতে দেওয়া হয়, চার মারো মারো রে ছক্কা মারো মারো রে, এটা খুব পপুলার হয়েছিল। এটা শহীদুল আজমের লেখা আমার সুর। এটা এরকম, চার মারো মারো রে ছক্কা মারো মারো রে, চার মারো মারো রে ছক্কা মারো মারো রে, ক্রিকেট জাগাও দেশ জাগুক তোমাদের জন্যে রে, চার মারো মারো রে, এরকম গানটা। তো এই গানগুলো করার উদ্দেশ্য একটা ছিল যে আমরা এটার উপরে ভিডিও করেছিলাম, যেটা আমরা গ্রামের বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের বেশি এক্সপোজ করেছিলাম, যে বাচ্চারা গ্রামে ক্রিকেট খেলছে। এবং এই বাচ্চাদের করাতে পরবর্তীকালে আপনারা জানেন যে বাংলাদেশে এখন গ্রামে গঞ্জে সব জায়গায় ক্রিকেটের যে একটা প্র্যাকটিস বা চর্চা হচ্ছে, এই গানগুলো দেখানোতে আমি খুব বিশ্বাস করি উদ্বুদ্ধ হয়েছিল। এটা আমার খুব মানে ভাবতে ভাল লাগে যে অ্যাটলিস্ট খুব অল্প দিনে বাংলাদেশ একটা ভালো জায়গায় ক্রিকেটে পৌঁছেছে, ভবিষ্যতে আরও ভালো করবে। 2000 সালে আমি প্রথম একটা ইন্টারন্যাশনাল কনসার্ট যেটা হয়েছিল নাসাউ কলিসিয়ামে, বলিউড মিউজিক অ্যাওয়ার্ড, যেটার প্রমোটার হচ্ছেন কামাল দান্দানা, আমি আমন্ত্রণ পাই বাংলাদেশ থেকে একমাত্র পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে। ওইখানে হলিউডের ছিলেন 3 বার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হোজে ফেলিসিয়ানো, তারপর একটা হেভি মেটাল ব্যান্ড ছিল CNC মিউজিক ফ্যাক্টরি, আর ইন্ডিয়া থেকে ছিলেন এআর রহমান, লাকি আলী, কবিতাজি, কবিতা কৃষ্ণমূর্তি, সুদেশ ভোসলে, জাসপিন্দর নেরুলা, এরকম অনেক নাম, অভিজিৎ, তারপরে সুখবীর সিং, অনেকজন সিঙ্গার গেছিলেন। তো এদের সাথে, এবং এটা ভিজে ছিলেন রুবি ভাটিয়া, তো এদের সাথে কনসার্ট, যেহেতু 25 জন সিঙ্গার ছিলেন, আমার খুব মনে হয় এই কনসার্টের কথা, কারণ কনসার্ট খুব ভালো হয়েছিল। আমি বাংলাদেশের একটা গান দিয়ে, মানে শেষ 5 জন আর্টিস্টের মধ্যে আমাকে রাখা হয়েছিল। বাংলাদেশের একটা গান গেয়েছিলাম আমি, 30 লক্ষ প্রাণের দামে বাংলাদেশ, ভালোবাসার রঙিন খামে বাংলাদেশ, এটা আমার কম্পোজ করা। যাই হোক, তো এই কনসার্ট করে ইনফ্যাক্ট, কারণ বাইরের আর্টিস্টদের সাথে এর আগে আমি করেছি, এর আগে আমি লন্ডনে অমিত দা, কুমার শানু, আমরা একসাথে করেছি, এর আগেও করেছি, বাট এতগুলো আর্টিস্ট ইজ দ্য ফার্স্ট টাইম আমি করলাম। আমার খুব ভালো লেগেছিল, খুব মনে পড়ে সেই কনসার্টের কথা। এর মধ্যে যখন আমি অ্যাডভার্টটা করি, তারপরে আমার অনেক মুভির অফার আসে, বাট আমি মুভি আমার ফ্যামিলি খুব তখন অ্যালাউ না করাতে আমি 2টা টেলিফিল্ম করি। একটা ছিল আর্সেনিক বেস, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে হয়েছিল, পাতালপুরীর গল্প, সেটাতে আমি অভিনয় করেছিলাম, মানে আমি নায়কের চরিত্র করেছিলাম। আরেকটা ছিল সিলেটের একটা ট্রু স্টোরি, করিমুন্নেসা, সেখানে আমি জমিদারের ছেলে ক্যারেক্টার করেছিলাম। এবং মানে আমি এমনি তো গান গেয়ে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, বাট আমার জীবনের একটা মেমোরেবল অ্যাওয়ার্ড হচ্ছে যে সাংবাদিকদের দেয়া সেই করিমুন্নেসা, আমি নায়কের চরিত্রে গত বছর আমি শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পাই। তো এটা আমি খুব অবাক হয়ে যাই। যাই হোক, বাট হয়তো বা ভবিষ্যতে কোনো ইন্টারন্যাশনাল বেসড ভালো মুভি হলে, এটা যদি গান রিলেটেড হয় আমি অবশ্যই করব। তো আমার ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি বাংলা গানকে, আগে বলেছি যে বাংলা গানকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা। 2000 সালে আমার একটা, আমি বলেছিলাম যে সামাজিক অনেক কাজ করেছি, মেইন আমি যেটা কাজ করছি এখন অ্যাসিড সার্ভাইভার্স, এই সাউথ ইস্ট এশিয়ায় অ্যাসিড নিক্ষেপ করে
অনেক মা বোনদের মুখ ঝলসে যায়। সেটার আমরা স্টার উইথ অ্যাসিড ভিকটিমস একটা প্রজেক্ট করেছিলাম। এখানে একটা থিম সং আমার লেখা এবং সুর, এটা বিবিসি এশিয়া টুডেতে দেখিয়েছে, যেটা আমাদের দেশের 10 জন বিখ্যাত স্টারদের নিয়ে ভিডিও করা। এরকম গানটা, ওরা আমাদেরই মা বোন, কারো স্ত্রী কারো সন্তান, একই রক্তে মাংসে গড়া আমাদেরই আপনজন। তবে কেন এই হিংস্রতা, তবে কেন এই পাশবিকতা, সৎ মানুষ কখনোই অ্যাসিড ছোড়ে না। তো এই গানটা এখন মানে এই কাজ করার পরে 2006 দেখা যাচ্ছে যে অনেক অ্যাসিড থ্রোয়িংয়ের হার কমে আসছে। আমার টার্গেটই হচ্ছে যে বাংলা গানকে বিশ্বের দরবারে পৌঁছাবো। আমাদের দেশে অনেক আন্তর্জাতিক শিল্পী আছেন বিভিন্ন ক্ষেত্রে, অভিনয়ের দিক দিয়ে, মডেলিং, ফ্যাশন ডিজাইনার, যেমন বিবি রাসেল, তারপর ববিতা আপা, এরা অনেক নাম করেছেন। আমি চাই বাংলা গানও বিশ্বের দরবারে পৌঁছাক। আমি দেশকে অনেক ভালোবাসি। আমরা অনেক গর্বিত, আনন্দিত যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন এবং আমার ভাগ্য হয়েছে ওনার উপর একটা গান করার। এই গান দিয়েই আমি আজকের অনুষ্ঠানের ইতি টানব। একদিন সন্ধ্যা বেলায় বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বলে উঠল, অজস্র হৃদয়ের আনন্দ উচ্ছ্বাসে সৌরভে ফুল ফুটল। হে মহামানব করেছ জয়, শান্তির নোবেল জয়। এ শুধু তোমার নয়, সারা পৃথিবীর বাংলাদেশিদের জয়। হে মহামানব করেছ জয়, শান্তির নোবেল জয়। এ শুধু তোমার নয়, সারা পৃথিবীর বাংলাদেশিদের জয়। আমার স্বপ্ন একটা ভালো একাডেমি করা সঙ্গীতের উপরে, যাদের সামর্থ্য নেই, যারা এখানে রেকর্ডিং করতে, যারা ট্যালেন্টেড, এখন অনেক ট্যালেন্ট হান্ট হয়, বাট আমি যেটা করতে চাই যে একটা স্টুডিওতে যাতে রেকর্ডিং করে ভালোভাবে অ্যালবাম বের করা, বাইরে বিদেশে প্রমোট করা, এটা আমি চাই। এবং আমি চাই ভবিষ্যতে দেশের লোক যাতে অনেক শান্তিতে থাকে, অনেক সুখে থাকে, আরও সবাই যাতে বাংলা গান শোনে, বাংলা গান যাতে সবাই বেশি বেশি করে শোনে, এটাই আমি চাই। আর আমি চাই একদিন যাতে বাংলা গান টপ চার্টে স্থান পায়।